গত বছরের 28 এপ্রিল মেয়র হানিফ ফ্লাইওভারের যাত্রাবাড়ি দোলাইর পাড় প্রান্তে গ্রিন লাইন পরিবহনের বাসের চাপায় পা হারিয়েছিলেন প্রাইভেট কার চালক রাসেল। গ্রিন লাইনের বাসটি প্রাইভেট কারটিকে ধাক্কা দেয় বাসের সামনে গিয়ে চালকের কাছে ধাক্কা দেওয়ার কারণ জানতে চেয়েছিলেন রাসেলের। জের ধরে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বাস চালক রাসেলের উপর গাড়ি চালিয়ে দেন। এই ঘটনা ধরেই বেপরোয়া সড়ক নিয়ে আজকে কথা বলবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এবং সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙা। আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। মশিউর রহমান রাঙা, আজ 50 লাখের মধ্যে মাত্র 5 লাখ টাকা ক্ষতিপূরণ পেয়েছে রাসেল। গণমাধ্যমের খবরে এসেছে আপনারা মালিক সমিতি এই ক্ষতিপূরণ স্থগিত চেয়ে আবেদন করেছিলেন চেম্বার আদালতে। আপনি ওই সংগঠনের সভাপতি এবং একজন আইন প্রণেতাও। জনসাধারণ এবং বিশেষজ্ঞদের অভিযোগ, আপনারা মালিকরা কোনো কিছুর তোয়াক্কা করেন না, সড়কে যেরকম ঠিক আদালতেও সেরকম। আপনারা কি আইনের ঊর্ধ্বে? কি বলবেন? শুনতে পাচ্ছিলাম না, যতটুকু শুনেছি ততটুকু আপনি বলছেন যে গাড়ির মালিক হিসাবে সভাপতি, এবং আপনি বলছিলেন যে বিরোধী দলের চিফ হুইপ এবং জনগণের জন্য আমাদের কিছু দায়িত্ব রয়েছে। সেই কারণেই আমি বলছি এটুকুই যে গাড়ির মালিকরা কিন্তু একের অধিক গাড়ি তাদের রয়েছেন। একজন মালিক যে একটা গাড়ি পরিচালনা করেন, তিনি নিজে গাড়ি চালান, ড্রাইভার তা কিন্তু নয়। এখানে ড্রাইভার আমরা। মশিউর রহমান রাঙা, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছেন? ঢাকাতে একটু ব্যতিক্রম। আমরা লক্ষ্য করি যে তারা বিভিন্ন সময়ে হয়তো চুক্তিভিত্তিক ওখানে চাকরি করেন, অনেক সময় করেন, অনেক সময় করেন না। সুতরাং দুর্ঘটনা যদি কোনো কোথাও ঘটেও থাকে, তার দায়িত্বটা মালিকের এই কারণেই আসার কথা নয় যে গাড়িটা যদি ফিটনেস না থাকে, গাড়িটা যদি ভালো থাকে, যে চালায় তার দোষ হয়। পিস্তল দিয়ে কিন্তু মশিউর রহমান রাঙা, এই কথা যদি আপনি বলেন তাহলে আমাকে বলতে হয় যে আদালত দীর্ঘ শুনানির পরে একেবারে সর্বোচ্চ আদালত অ্যাপিলেট ডিভিশন থেকে যে আদেশ এসেছে, সেই আদেশ বাস্তবায়নের ক্ষেত্রেও আপনারা গড়িমসি করেছেন, চেষ্টা করেছেন সেটি আটকানোর জন্য। আদালত এটা নিয়েও বক্তব্য দিয়েছে, কথা বলেছে, আজকে অবজারভেশন ছিল। এবং সেই প্রসঙ্গেই সাধারণ মানুষ এবং বিশেষজ্ঞরা মনে করেন যে আপনারা সড়কে যেরকম সেরকম আদালতেও আপনারা এক ধরনের কোনো কিছু তোয়াক্কা করছেন না বলে মনে হচ্ছে। বিষয়টি কি এরকম? কি বলবেন আপনি? না, যে কোনো দুর্ঘটনায় সড়ক দুর্ঘটনা বা যাই হোক, এটা একজন মানুষের ক্ষতি হয়, এটা দুঃখজনক। আমরাও চাই না সে লোককে আমারও আত্মীয় হতে পারে, আমাদেরও স্বজনের মধ্যেই হতে পারে। সুতরাং এটা আমরা তোয়াক্কা করছি না তা কিন্তু নয়। হাইকোর্টের রায়টা মেনেই কিন্তু 5 লক্ষ টাকা উনি দিয়েছেন, বা বাকিটা পরে দেবেন এই কথাই বলেছেন। সুতরাং আমি মনে করছি যে আপনার মতোই যে উনি হয়তো বলেছেন যেটা যে গাড়ির এই আয় হয় না, আমি আয় দেবো কোথার থেকে। তো আয়ের সঙ্গে তো আর এটার বিষয় না। বিষয়টা হচ্ছে যে একজন মানুষের একটা পা নষ্ট হয়ে গেছে, একজন মানুষ যদি মৃত্যুবরণ করেন, একটা পরিবারই ধ্বংস হয়ে যায়। সেই কারণে আমরা চাই যে আমরা যে টাকাটা আমরা ইন্স্যুরেন্সের জন্য আমরা যে টাকাটা খরচ করি, বা ইন্স্যুরেন্সে আমরা যে টাকাটা কিন্তু মালিক সমিতি আমরা গণমাধ্যমে দেখেছি যে মালিক সমিতি একাট্টা হয়ে আদালতে, চেম্বার আদালতে গিয়েছে এই আদেশটি স্থগিত করার জন্য আবেদন জানিয়েছিল। তাহলে আপনারা কিভাবে ক্ষতিপূরণ দেবার ব্যাপারে আপনাদের এক ধরনের, আপনি বলছিলেন যে আপনাদের সদিচ্ছা আছে, এটা কি সদিচ্ছা বলে? সেম টাইম আপনি এটা হাতির ঝিলের কথা বলছেন। সুতরাং এখানে আমি এটা বলবো না যে এখানে ভটভটি, নসিমন, করিমন এই ধরনের প্রাদুর্ভাব রয়েছে। যে কোনো কারণে হোক সড়ক দুর্ঘটনাটা হয়েছে এবং ছেলেটি একটি পা হারিয়েছে, এটা নিঃসন্দেহে দুঃখজনক। এবং আমি মনে করি যে এখানে হাইকোর্ট যেটি করেছে সেটা হাইকোর্টের বিষয়টা আমরা হাইকোর্টের সঙ্গেই আমরা লয়ার দিয়ে সেটা আমরা মালিক পক্ষ সেটা তার ব্যবস্থা নেবে। তবে আমি দুঃখ প্রকাশ করছি যে আসলে এই ধরনের ঘটনার থেকে যাতে ড্রাইভাররা যে দুর্ঘটনা যাতে না ঘটে, সেইভাবেই যেন একটা মানসিকতা নিয়েই যেন গাড়ি পরিচালনা করেন। এবং এটা 1 বছর আগের ঘটনা আপনি বলছেন, 1 বছর পরে কিন্তু ঢাকার চিত্রটা এখন ভিন্ন, অনেক ভিন্ন। অনেক গাড়ি এখন আমরা দেখবেন যে গাড়ি নেই। আদালতের আজকে আদালতের অবজারভেশন আছে যে আপনারা মালিকরা কোনো রকম রেস্ট না দিয়ে লাভের জন্য আপনারা চালকদের একেবারে রেস্টলেস অবস্থায় আপনারা চালান, এবং নানান ধরনের অবজারভেশন আদালত দিয়েছে। সে বিষয়ে কি বলবেন আপনি? না, হাইকোর্টের বিষয়ে তা আমি কোনো মন্তব্য করব না। এটা হাইকোর্টের বিষয়ে মন্তব্য করাটা কোনো যুক্তি নয়, আমরা করি না এটা কোনো সময় ওটা। সুতরাং হাইকোর্টে কি বলেছে আমরা কালকে পত্রিকা দেখার পরে আমরা এই বিষয়টা আমরা নিজেরা আলোচনা করে
আমরা পরবর্তীতে আমরা হয়তো আপনাদের সঙ্গে প্রেস কনফারেন্সের মাধ্যমে জানাতে পারবো বা পরেও বলতে পারবো, কিন্তু এই মুহূর্তে আমি জানি না তো ওনারা কি বলেছেন। জি, কিন্তু গ্রিন লাইনের বিরুদ্ধে এই মামলাটি চলেছে প্রায় 1 বছর ধরে এবং গ্রিন লাইনের মালিক অধ্যত্ব দেখিয়ে গণমাধ্যমে কথা বলেছেন এবং আপনি বলছিলেন যে তিনি আদালতে বলেছেন আমি টাকা কোথা থেকে দেবো, লোকসানি প্রতিষ্ঠান। আচ্ছা, একটি লোকসানি প্রতিষ্ঠানের কি আইন মানতে হবে না? লোকসানি প্রতিষ্ঠান হলেই কি আইনের ঊর্ধ্বে হয়ে যাবেন তিনি? শোনা যায় না, আমি এই জন্যই করতে চাই না এগুলা। এখন শুনতে পাচ্ছেন? আইনের ঊর্ধ্বে কেউই নয়, আমরাও আইনের ঊর্ধ্বে কখনোই নই। আমরা আইন প্রণয়ন করি, সুতরাং আইন আমরা বুঝি, আমরা আইন জানি। আইনের ঊর্ধ্বে আমরা কখনোই আইনের বিরুদ্ধে আমরা কোনো কথা বলতে চাই না। কিন্তু বিষয় হচ্ছে যে আপনিও দেখবেন যে পথচারীরা, এখন আপনি ঢাকায় দেখবেন অনেক পত্রিকায়, আপনিও দেখবেন, আপনারাও অনেক পত্রিকায়, আপনারাও অনেক সময় আপনাদের ৭১-এও আমি দেখেছি না, সেটা ভিন্ন আলোচনা। কিন্তু আদালত একটি নির্দেশনা দিল, আদালত একটি রায় দিল। রায় দেবার পরে তিনি মৌখিকভাবে গ্রিন লাইনকে তিনি বলছেন যে একটি লোকসানি প্রতিষ্ঠান এবং ক্ষতিপূরণের টাকা তিনি কোথা থেকে দেবেন, তাহলে আদেশ দিয়ে তার ব্যবসাটি বন্ধ করে দেওয়া হোক ইত্যাদি কথা তিনি বলেছেন। লোকসানি প্রতিষ্ঠানের কি আইন মানতে হবে না এবং তারা কি অপরাধের ঊর্ধ্বে চলে যাবেন? এবং তিনি পাজরোতে করে এসেছেন, একটি লোকসানি প্রতিষ্ঠানের মালিক, তিনি বলছেন 50 লাখ টাকা দিতে পারবেন না, তিনি পাজরোতে করে এসেছেন। না গাড়ির ওনারা হয়তো দেখবেন যে 200 কোটি টাকা লোনই আছে ওনার। ওগুলো গাড়ি নিতে গেলে আপনি দেখবেন যে গ্রিন লাইনের গাড়িগুলো সব থেকে দামি কস্টলি গাড়ি, এসি গাড়ি এবং স্ক্যানিয়া টাইপের গাড়ি ওদের। ওনার অনেক কস্টলি। অপরাধ করলে একটি লোকসানি প্রতিষ্ঠান বা একটি ঋণগ্রস্ত প্রতিষ্ঠান যদি অপরাধ করে, তার অপরাধের ক্ষতিপূরণ কি দিতে হবে না? আদালত যখন সর্বোচ্চ আদালত নির্ধারণ করে দিয়েছে, তারপরেও কেন গড়িমসি? এই মনোভাবটা কেন? গড়িমসিটা না থাকলে দিবে কোথা থেকে? একটা গড়িমসিতে করতেই পারে যে আমি দিচ্ছি বা দিব, বা এই মুহূর্তে ওনার কাছে টাকা নেই। উনি তো বলছেন না যে আমি দিব না, উনি তো দিয়েছেন 5 লক্ষ টাকা। আচ্ছা, উনি তো দেননি তা নয়। আজকে যদি উনি গিয়ে মাপ চাইতেন তাহলে একটা কথা ছিল, মাপ চাননি, উনি দিয়েছেন কিন্তু। আচ্ছা, অভিযোগ উঠেছে যে সড়ক পরিবহন আইন ধামাচাপার চেষ্টা করছে পরিবহন খাতের স্বার্থান্বেষী গোষ্ঠীগুলো। তারা জবাবদিহিতা এবং সড়কে সুষ্ঠু পরিকল্পনা বাস্তবায়ন করতে দিচ্ছে না। এই গোষ্ঠী কারা? এই মহল কারা? যারা এই কথাগুলো বলছে ওই মহলকেই বলেন। আপনারা একটু আমার মাধ্যমে আমি বলতে চাই, ওনারাই একটা আইন তৈরি করে দিক, যে আইনটা তৈরি করে দিলে সেই আইনের মাধ্যমে দেশে গাড়ি পরিচালিত হবে, সেটা ওনারাই করুক। আমরা তো 40 বছর ধরে, 45 বছর ধরে এই সংগঠনগুলোর সঙ্গে জড়িত আছি। সড়ক পরিবহন আইন কার্যকরে 16ই ফেব্রুয়ারি আমরা জানি যে 3 মন্ত্রীর সমন্বয় কমিটি করা হয়েছে। প্রায় 2 মাস হতে চলল, এই কমিটির কোনো সভা হয়নি। এছাড়া 7 মাস আগে একই সময়ে 2টি আইন পাশ হয়েছিল, ডিজিটাল নিরাপত্তা আইন এবং কওমি মাদ্রাসার যে দাওরায়ে হাদিস সেই স্বীকৃতি আইন, সেই 2টি কার্যকর হয়েছে। এটি এখনো কার্যকর হচ্ছে না। কি বলবেন আপনি? আপনি নিজেও একজন আইন প্রণেতা, করবেন যে কোনটা দেওয়া যাবে কোনটা দেওয়া যাবে না। আপনি নিজেও একজন আইন প্রণেতা। একই সঙ্গে 3টি আইন কার্যকর হয়েছিল, তার মধ্যে সড়ক পরিবহন আইন কার্যকর এখন পর্যন্ত করা যায়নি কেন? এবং 16ই ফেব্রুয়ারি যে 3 মন্ত্রীর সমন্বয় কমিটি করা হয়েছিল এই আইনটি কার্যকর করার জন্য, প্রায় 2 মাস হতে চলল, তার কোনো সভা হয়নি। হাইকোর্টের একটি ভার্ডিক আছে বা হাইকোর্টের একটি রায় আছে যে সড়কে নসিমন করিমন ভটভটি চলতে পারবে না, কিন্তু আপনি সারা বাংলাদেশে গিয়ে দেখবেন সব জায়গাতেই নসিমন করিমন ভটভটি কিন্তু চলাচল করছে। কিন্তু সড়ক পরিবহন আইন তাহলে কার্যকর হচ্ছে না কেন? একই সঙ্গে 3টি আইন হলো, একটি কার্যকর হলো না, বাকি 2টো কার্যকর হয়ে গেছে, সেই সময়ে কেন হলো না? আমি আপনাকে ঠিক শুনতে পাচ্ছি না, আসলে একটু ডিস্টার্ব হচ্ছে, শুনতে পাচ্ছি না। যতটুকু শুনতে পাচ্ছি ততটুকুর মধ্যেই বলি আপনাকে যে আমরা আইনের বাইরে নই। আইন যত বেশি শক্ত হবে আমাদের জন্য, অন্তত গাড়িগুলো আমরা পরিবহন মালিক, আমাদের জন্য তত সুবিধা হবে, কেননা আমাদের গাড়িগুলো রক্ষা পাবে। আচ্ছা, সড়ক পরিবহন আইন কার্যকরের কত দূর? আপনি নিজে একজন আইন প্রণেতা। সড়ক পরিবহন আইন তো একটা হয়েই গেছে, অলরেডি পাস হয়ে গেছে পার্লামেন্টে। এখন বিধিগুলো বাকি আছে। বিধিগুলো আমাদেরকে দায়িত্ব দিয়েছিলেন একটা 11 সদস্য বিশিষ্ট কমিটি করে। ইলিয়াস কাঞ্চন সাহেব সেখানে রয়েছেন এবং সেখানে আরো অন্যান্য অনেক বিজ্ঞ যারা পরিবহন সংক্রান্ত বিষয়ে, সড়ক বিষয়ে যাদের জ্ঞান আছে, তাদেরকে নিয়েই আমরা একটা সুপারিশ
মালা করেছি, 113 কি 14 এতগুলো আছে, 111টি। আচ্ছা, এই সুপারিশগুলো হ্যাঁ, কিন্তু বিধির মধ্যে থাকবে। একই সময়ে এই যে সড়ক পরিবহন আইনের সঙ্গে আরো দুটি আইন পাশ হয়েছিল, ডিজিটাল নিরাপত্তা আইন এবং কওমি মাদ্রাসা আইন, সে দুটো কিন্তু কার্যকর হয়েছে সেই সময়েও। এটি আসলে কার্যকর হতে দেরি হচ্ছে কেন, বা এত কমিটি করতে হচ্ছে কেন, এত সুপারিশ মালা কি না, কারণে? কার্যকর হচ্ছে। আপনি বোধহয় ভুল বলছেন। সব জায়গায় কার্যকর হচ্ছে। পরিবহনের উপরে সব জায়গাতেই আমাদের কাছ থেকে খবর আসছে যে বিভিন্নভাবে পরিবহনকে হয়রানি করা হচ্ছে। আমরা কিন্তু বলছি না, হয়রানি এই করা আইন- হচ্ছে না। এই আইনটির এটা গেজেট- আইনের গেজেট মধ্যেই তাহলে আছে, কার্যকর হলো গাড়ির কিভাবে? ফিটনেস থাকতে হবে। এই আইনের তো বাধ্যবাধকতা আছে, একটি গেজেট প্রকাশ করতে হবে, সেই গেজেটটা তো এখনো হয়নি। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমাদের 19 লক্ষ ড্রাইভার আর গাড়ির সংখ্যা আমাদের 38 লক্ষ। সেই কারণেই কিছু গাড়ির ড্রাইভার আছে যাদের হয়তো কোনো লাইসেন্সই নেই। এটা আমরা বিভিন্ন ইনস্টিটিউশন করার জন্য সরকারকে বলেছি যে ইনস্টিটিউশনগুলো করলেই তাহলে এগুলোতে অনেক শিক্ষা, জি, অনেক মশিউর ছেলেরা রহমান, আমাদের আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে যোগ দেওয়ার জন্য।